টকিবুকি প্রেজেন্টস হিমি মিত্র রায়ের সাহিত্যিক শুভময়। লেখালেখির জগতে খুব বেশি দিন হলো আসেননি শুভময় মজুমদার। টুকটাক গল্পের বই পড়েছেন, কিন্তু এতটাও নেশা ছিল না। 40 বছর বয়সের পর এখন হঠাৎ ইচ্ছে জেগেছে গল্প লেখার। বেশ কটা গল্প বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে। নিজেকে বেশ একটা সাহিত্যিক মনে হচ্ছে তার। আজকাল সেটা ভেবে অনেকের কাছেই কলারটা উঁচু করে ফেলেন মাঝে মাঝে। পাড়াপড়শি তো বটেই, অফিস কলিগদের সামনেও বেশ একটু ঘ্যাম নিয়ে চলাফেরা করেন তিনি। যারা আগে খুব একটা পাত্তা দিত না, তারাও অনেকটা হে হে করে যেচে কথা বলতে আসে। আজাদ হিন্দ পাঠাগারের সুবিমলবাবু তো সেদিন ওকে ডেকে বলেই ফেললেন যে, আপনার বই কবে প্রকাশিত হচ্ছে? আপনার দুটো গল্প পড়লাম কিছুদিন আগে, খুবই দাগ কাটল মনে। আপনার মধ্যে যে এত গল্প রাখা আছে তা তো আগে জানা ছিল না। আসলে আপনি তো আমাদের ছোটোখাটো লাইব্রেরিতে আসেননি, হয়তো আপনি ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত করেন, তাই না? শুভময়বাবু মুচকি হেসে উত্তর দিয়েছিলেন। বলেছিলেন যে, আসলে একবার বই পড়া শুরু করলে কখন সময় কেটে যায় আমি তো বুঝতেই পারি না। ন্যাশনাল লাইব্রেরিতে কালেকশন তো অনেক বেশি, তাই আমার পক্ষে ওটাই সুবিধে হয়। তারপর থেকে যখনই দেখা হতো জিজ্ঞাসা করতেন, নতুন কি বই পড়লেন? শুভময়বাবু খুবই উপভোগ করা শুরু করলেন ব্যাপারটা। সেদিন অফিসে কয়েকজন কলিগ মিলে শুভময়বাবুকে বললেন যে, এবার একটা সম্বর্ধনা আপনাকে গ্রহণ করতেই হবে। অফিসে এত কাজ সত্ত্বেও আপনি প্রচুর লেখা লিখছেন। এত প্রতিভা আপনার মধ্যে ছিল তা আগে তো জানতে পারিনি। আমাদের রীতিমতো গর্ব হয় এ কথা বলে যে সাহিত্যিক শুভময় মজুমদার আমাদেরই অফিসে কাজ করেন। অনেকেই জানতে চান আপনার সম্বন্ধে। শুভময়বাবু মুখে না করলেও আসলে মনে মনে খুবই ইচ্ছে হল সম্বর্ধনা গ্রহণ করার। বিভিন্ন পুরস্কার গ্রহণের সময় অন্যান্য সাহিত্যিকদের দেখে খুব হিংসে হতো তার। সেই যে গলায় উত্তরীয় পরানো, ফুলের স্তবক আর মেমেন্টো দিয়ে স্টেজে আপ্যায়ন করা হয়, তা ওর খুব ভালো লাগত। কবে নিজেকে সে জায়গায় দেখবেন তাই জন্যই প্রচুর লিখছেন আজকাল। তাছাড়া বিয়ে থা করেননি, ঝাড়া হাত পা। অফিস থেকে ফিরতেই মুখ হাত ধুয়ে চা খেতে খেতে টিভি দেখেন, তারপর সময় করে লেখালেখি। অফিস থেকে ফিরতে আজ একটু রাত হয়ে গেল শুভময়বাবুর। অতীনবাবুর ফেয়ারওয়েল ছিল। ফেয়ারওয়েলে বেশ কিছুক্ষণ থাকতে হলো। একটা বক্তৃতা লিখে নিয়ে গিয়েছিলেন। ওটা পড়ার সময় অনেকেই অশ্রুসজল চিত্তে লেখার প্রশংসা করেছিলেন তার। ওই দুঃখের পরিস্থিতিতেও বেশ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল শুভময়বাবুর। মিষ্টির প্যাকেট সঙ্গে নিয়ে ফিরলেন তিনি। ওখানে আর খেলেন না। সেই করতে গিয়েই ফিরতে দেরি। আষাঢ় মাস পড়েছে। অনেক দিন প্রচণ্ড গরম থাকার পর বর্ষাটা এবার মনে হচ্ছে সত্যিকারের নেমেছে। পাড়াতেও বেশ জল জমে গেছে। একটুতেই জল উঠে যায় শুভময়বাবুদের পাড়ায়। জল নিয়ে বাড়ি অবধি পৌঁছে গেট খুলে ঢুকতেই চমকে গেলেন তিনি। কে কে ওখানে? আগে আমি বাবু মফিদুল। কে মাফিদুল? এত রাতে এখানে কি করছেন? বাবু আপনি আমারে চেনেন না? না, কে তুমি? আর অন্ধকারে এখানে আমার বাড়িতে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি। বাবু ওইভাবে আমারে নেবেন না। আমি তো জানতাম আপনি আমারে চেনেন। আপনার মনে নাই আমি সাতিম বাজারের পেছনের দিকটায় একটা ঝুপড়ি বস্তির বাড়িতে থাকি? আমার পেট চলে না জানেন, বাদাম ভাজা বিক্রি কইরা খাই, খুব কষ্ট কইরা। একটা পা তো আমার ল্যাংড়া আছে, ছোটবেলায় পোলিও হয়েছিল না। আপনি তো আমারে চেনেন বাবু, মনে করার চেষ্টা করেন। আপনার সঙ্গে আমার কত কথা হইছে। আপনি আমার বাড়িতেও 2-1 গেছিলেন। আপনার মনে নাই কত কথা কইলাম আমরা দুইজনে এইরকমই এক বৃষ্টির দিনে? কি উল্টোপাল্টা বলছো? ছাতিম বাজারের তো নামই শুনিনি। বাবু সাতিম বাজার হইল গিয়া ওই কোচবিহারে। থাকি আমি কলকাতায়, আর তুমি বলছো আমি কোচবিহারে গেছি? যত সব উল্টোপাল্টা কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি কিন্তু পুলিশ ডাকবো। বেরো এখান থেকে, শিগগির বেরো। না বাবু অমন কইরা বলবেন না, খুব দুঃখ লাগে। আমি মিছে কথা কইতেছি না বাবু, আমি চইলা যাইতেছি, আর আসুন না।
লোকটার চোখে জল। খালি গা লুঙ্গি পরা লোকটা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেল। যেতে যেতে হঠাৎ কেমন অদৃশ্য হয়ে গেল মনে হলো। কোথা থেকে যে উদয় হয়েছিল আর কী মতলবেই যে এসেছিল জানা গেল না। অদ্ভুত ব্যাপার, যত সব উটকো ঝামেলা। পরদিন অফিসের প্রচণ্ড কাজের চাপে আগের রাতের কথাটা বেমালুম ভুলে গেলেন শুভময়বাবু। তার মধ্যে রাতেও ভালো ঘুম হল না। এরকম একটা অদ্ভুত স্বপ্ন কেন দেখলেন তিনি বুঝে উঠতেই পারলেন না। স্বপ্নটা বড্ড ভয়ঙ্কর ছিল। একজন মহিলা, পরনে লাল পাড় সাদা শাড়ি, গায়ের রং শ্যামলা, কিন্তু চোখ দুটো অসম্ভব উজ্জ্বল, মুখে একটা হালকা হাসি। শুভময় বাবুর মাথার কাছে এসে বসেছিল অনেকক্ষণ। শুভময় তাকিয়েছিল, মহিলাও তাকিয়েছিল আর মিটিমিটি হাসছিল। ধরপড় করে শুভময় উঠে পড়েছিলেন, জল খেয়ে আবার শুলেন। আবার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই মহিলা মাথার কাছে এসে বসে বলল, আমি করুণা, পুকুরে চান করতে গিয়ে জলে ডুবে মরে গেছিলাম। তারপর বারবার ছেলে মেয়ে সন্তানের কাছে আসতে চাই, ফিরে আসি বারবার। আপনিও তো আমার আত্মীয়ই, আপনি তো সবই জানেন। কতদিন কোনো বন্ধুর সঙ্গে গল্প করিনি। আমাদের জগৎটা বড্ড একা, জানেন। কেউ কারো সঙ্গে কথা বলে না। আপনি বলবেন শুভময় বাবু, বলুন না, বড্ড দূর থেকে এসেছি। হঠাৎ করে সেই মহিলা ওর হাতটা শুভময় বাবুর কপালে রাখল। মনে হলো যেন একটা ঠান্ডা বরফের পাথর শুভময় বাবুর মাথায় চেপে বসছে। আস্তে আস্তে সেই ভার ক্রমশ বাড়তে লাগল। বাড়তে বাড়তে এমন হলো শুভময় বাবুর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মনে হচ্ছিল যেন গলাটা কেউ চেপে ধরে রয়েছে। একসময় ঘুম ভেঙে গেল তার। আবার উঠে বসে পড়লেন। গলা শুকিয়ে কাঠ। জল খেলেন পুরো 2 গ্লাস। ঘড়ির কাঁটায় 2 মিনিট পরে 3টে বাজবে। এমন কেন হচ্ছে তার? এমন কিছু গুরুপাক খাবার তো তিনি রাতে খাননি যে তার পেট গরম হতে পারে। না, আর ঘুমোতে পারলেন না শেষমেশ। অফিসের কাজের চাপে এই সমস্ত কিছুই মাথা থেকে বেরিয়ে গেল। ছুটির পর ভাবলেন আজ একটু পার্কে ঘুরে এসে তারপরে বাড়ি ফিরবেন। ঘুম না হওয়াতে একটা অস্বস্তি হচ্ছিল। এখন বাড়ি ফিরলে বিছানায় গেলে তিনি ঘুমিয়ে পড়তে পারেন আর তার রাতের ঘুম বানচাল হয়ে যেতে পারে। এই সময়টা কাটানোর জন্য পার্কে যাওয়াই বুদ্ধিমানের কাজ মনে হল। হাঁটতে হাঁটতে তিনি তিস্তা উদ্যানে চলে গেলেন। বেশ একটু সন্ধে হয়ে আসছে বলে ভিড়ও পাতলা হয়ে এসেছে। 7টা অবধি পার্ক খোলা থাকে। শুভময়বাবু টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে 1 প্যাকেট বাদাম ভাজা নিয়ে একা একাই হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলেন। পাথরের রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন দুপাশ দিয়ে কৃত্রিম বাড়ি তৈরি করা হয়েছে। ছোট ছোট ঘর বলা যেতে পারে, সম্পূর্ণ ঘাসপাতা দিয়ে, বেশ সুন্দর দেখতে। শুভময়বাবু 1 রাউন্ড ঘুরে এসে তেমনই একটা ঘরে এসে বসলেন। আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠেছে। একটু পরেই লেকের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। উনি ভাবলেন ওই ঘরে বসেই তিনি লাইট অ্যান্ড সাউন্ড দেখবেন। চুপচাপ বিক্ষিপ্ত চিন্তার মধ্যেই উনি বাইরে তাকিয়েছিলেন। অন্ধকারই বলা যেতে পারে। হালকা আলোর মালা বেশ সুন্দর একটা আমেজ তৈরি করেছে। হঠাৎ করে নিস্তব্ধতা ভঙ্গ করে একটা কুকুরের আওয়াজে চমকে উঠলেন তিনি। বাদামের ঠোঙা থেকে 2-3টে বাদাম ছিটকে নিচে পড়ে গেল। তাকাতেই দেখেন একটা ভুটানি কুকুর, যাদের চোখগুলো লোমে ঢাকা থাকে, তেমনি এক বাদামি রঙের কুকুরছানাকে সঙ্গে নিয়ে ঢুকলেন এক সাদা চুলের প্রৌঢ়। মে আই সিট হিয়ার? শুভময়বাবু এতই চমকালেন যে না করতে পারলেন না, যে এতগুলো ঘাসের বাড়ি থাকা সত্ত্বেও উনি এইখানেই কেন বসতে আগ্রহী হলেন। তিনি মাথা নাড়িয়ে সায় দিলেন। আসলে কুকুরটাও বিরাট বড় নয়, ফলে শুভময়বাবুর অতটা ভয়ও লাগেনি। এই কুকুরগুলো খুব একটা বেশি কিছু করে না, ওই পায়ের কাছে ঘাপটি মেরে গুটিসুটি দিয়ে বসে থাকতেই ওরা ভালোবাসে। তাই জন্যই হয়তো বলে ফেললেন নিজের আনমনেই।
ভদ্রলোক একটা সৌজন্যমূলক হাসি দিয়ে শুভময় বাবুর পাশে এসে বসলেন। ভাবছি আমেরিকায় ফিরে যাব, বুঝলেন শুভময় বাবু। আবার চমকে গেলেন তিনি। এক ঝটকায় ঘুরে তাকালেন তার দিকে। কি বললেন? ভাবছি আমেরিকা ফিরে যাব, মেয়ের কাছেই। একা একা আর ভালো লাগছে না। সে তো বুঝলাম, কিন্তু আপনি আমার নাম বললেন মনে হলো। হ্যাঁ, আপনার নামই তো বললাম শুভময় বাবু। শুভময় বাবু দাঁড়িয়ে পড়লেন। তার চোয়াল শক্ত হতে থাকল। উনি বুঝতে পারলেন যে তার অ্যালজাইমার রোগ হয়েছে। ভদ্রলোককে আর কোনো কথা না বলে তিনি সোজা রওনা দিলেন। পার্ক থেকে বেরিয়ে একটা রিকশা ধরে তিনি চলে গেলেন মনোবিদ ডাক্তার অসীম রায়ের চেম্বারে। সন্ধ্যাবেলাতেই যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে তিনি মনে করলেন। দিনের বেলায় তাকে মনোবিদের চেম্বারে দেখলে অনেকে উল্টোপাল্টা ভাবতে পারে। এখনও আমাদের দেশে, বিশেষ করে এই ছোট ছোট জায়গায়, মনোবিদ দেখানো মানে পাগলের ডাক্তারের তুলনা দেওয়া হয়। ধরে নেওয়া হবে যে তিনি পাগল হয়ে গেছেন। সময় নষ্ট না করে তিনি তখনই চলে গেলেন। ঠিক সময় গিয়ে পৌঁছলেন। শুভময়বাবু তার সঙ্গে হয়ে চলা সমস্যার কথা ডাক্তারবাবুকে বললেন। ডাক্তারবাবু শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মনে হচ্ছে আপনার খুব প্রেশার যাচ্ছে কাজে এবং লেখালেখিতে। আপনি সময় বেশি দিয়ে ফেলছেন, এতে আপনার ঘুম ঠিকমতো হচ্ছে না। আপনি এই ওষুধগুলো খান, তারপর 15 দিন বাদে আমার সঙ্গে একবার দেখা করবেন। আপাতত একটু লেখালেখি কমানোর চেষ্টা করুন, আশা করি সব ঠিক হয়ে যাবে। 15 দিন ওষুধ খেয়ে গেলেন শুভময়বাবু, এবং বলতে নেই তার বেশ ভালোই ঘুম হল। 15 দিন পর তিনি ডাক্তারের কাছে আবার গেলেন এবং বললেন এই কদিন তার এমন কোনো অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হয়নি। ডাক্তারবাবু বললেন, দেখলেন তো, আপনার কিছুই হয়নি, আপনি একদম ঠিকঠাক আছেন, আর ওষুধ খাওয়ার দরকার নেই। খুব খুশি মনে ডাক্তারের চেম্বার থেকে হাঁটতে হাঁটতে বাড়ির পথে এগোলেন তিনি। আজও একটা দুর্যোগের দিন। গেট খুলে এগিয়ে দরজার তালা খুলে ঘরে ঢুকলেন। দরজার ছিটকিনি দিয়ে বাঁহাতে সুইচবোর্ডের সুইচ অন করা মাত্রই তার শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত কিলবিল করতে করতে চলে গেল। ঘরের মধ্যে ভর্তি লোক। শুভময় মজুমদারের হাতে ধরে থাকা ব্যাগ আর ভেজা ছাতা পড়ে গেল। তিনি থরথর করে কাঁপতে থাকলেন। ঘর বন্ধ সত্ত্বেও লোকগুলো ভেতরে কি করে ঢুকল? আরে, এই লোকগুলো যারা ওর সঙ্গে দেখা করেছিল, যাদের উনি চিনতে পারেননি, তারাও তো আছে। করুণাও তো আছে যে স্বপ্নে এসেছিল। ভগবান, এ কি হচ্ছে আমার সঙ্গে? তিনি ঠাকুরের নাম জপ করতে থাকলেন। আর 3 জন লোক যারা অচেনা, তারা প্রত্যেকেই হাসি হাসি মুখে শুভময় বাবুর দিকে তাকিয়ে আছেন। মফিদুল বলে লোকটি, যে বাদাম ভাজা বিক্রি করত কোচবিহারে, সে এগিয়ে এলো। বাবু, চিনতে পারলেন এবার? আমারই ভুল জানেন, আমি আসলে ওই বাবুর সঙ্গে আপনারে ভুল করছিলাম। পেছনে ঘুরে এক সৌম্য দর্শন যুবককে ইশারায় কাছে ডাকলেন। এই যারে দেখতেছেন, এই বাবুর সঙ্গে আমার চেনা ছিল, এখনো আছে। এ বাবু আমাকে তৈরি করেছেন। ঘাবড়ানোর কাম নাই, রক্ত মাংসে বানায় নাই আমারে, গল্প বানাইছেন আমারে লইয়া জানেন। আর পরে যখন আপনি ওই গল্প থেকে আমারে চুরি কইরা আপনার গল্পে ঢুকাইলেন, তখনই বাবুর খুব মন খারাপ হয়েছিল জানেন। বাবু আমারে কইল, কত খাটিনি খাইটা আমরা একটা চরিত্র বানাই, তাদের সঙ্গে ওঠা বসা করি দিনরাত, আর একটা অন্য লোকে আইসা ওই চরিত্রটারে সিনাইয়া লইয়া নিজের নাম দেয় যখন, তখন কত মন খারাপ লাগে বলেন বাবু, লাগে না? আমাকে চিনেছেন? আমি করুণা, ওই যে জলে ডুবে মরে গেছিলাম। এসেছিলাম তো সেদিন রাতে, আপনি তো আমাকে চিনতেই পারলেন না। আসলে আমি ওই মফিদুলের মতো ভুল করেছিলাম। যে আমাকে সৃষ্টি করে সে আমাকে তো চিনবে নিশ্চয়ই। করুণা চরিত্র সৃষ্টি করেছিলেন আমার পাশে দাঁড়িয়ে আছেন যে দাড়িওয়ালা ভদ্রলোক, উনি।
তিনি আমাকে আকার দিয়েছেন, রূপ দিয়েছেন, আমাকে নিয়ে তৈরি করেছেন একটা পুরো গল্প। আর্থিক কষ্টে আত্মহত্যা করেছিলাম আমি গ্রামের এক পুকুরে। এই ভদ্রলোক দিনরাত আমাকে নিয়ে ভাবতেন। তিনি অনুভব করেছেন আমার সব কষ্ট। আসলে আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি জানেন, একটা চরিত্র সৃষ্টি করতে গেলে কত ভার নিতে হয় মাথায়। গল্প চুরি করলে কি লেখক সাহিত্যিক হওয়া সম্ভব? আমেরিকা প্রবাসী ভদ্রলোকের হাত থেকে কুকুরটা ছিটকে শুভময়বাবুর পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। চমকে গেলেন শুভময়বাবু। আরে পোগো, প্লিজ প্লিজ এসো আমার কাছে। ভদ্রলোক হাসি মুখে এগিয়ে এসে কুকুরটাকে কোলে তুলে নিলেন। পিছনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, দিদি দেখুন, আপনি কত পরিশ্রম করে ভেবে চিন্তে তৈরি করেছিলেন না আমাকে। আমি তো আপনার পাড়ার এক নগণ্য প্রতিবেশী, যার জীবন থেকে গল্প তৈরি করেছিলেন আপনি। এরকমই চেনা পরিবেশ থেকেই তো গল্প তৈরি করেন আপনারা গল্পকাররা। আপনার সম্পূর্ণ নিজস্ব সৃষ্টি করা চরিত্রকে শুভময়বাবু নিজের মনে করে অন্য নামে উপন্যাস লিখেছেন। আমরা জানি কতটা পরিশ্রম রয়েছে আপনার লেখায়। রাতের পর রাত জেগে না ঘুমিয়ে আপনারা সৃষ্টি করেন আমাদের মতো চরিত্রদের। চরিত্রগুলো দিনরাত আপনাদের সঙ্গে উঠবোস করে, যাপন করেন আপনারা তাদের সঙ্গে। তারপর অন্য কেউ যদি সেই চরিত্রগুলোকে নিজের মনে করে তাদের গল্পে অন্য নাম দিয়ে চালায়, তাহলে দুজনের ওপর অবিচার করা হয়, তাই না? দরদর করে ঘামতে ঘামতে দরজার পাশে রাখা চেয়ারে বসে পড়লেন শুভময়বাবু। কি বলবেন বুঝতে পাচ্ছেন না। সত্যি তো তিনি চোর। নাম যশের খাতিরে চুরি করেছেন এমন প্রচুর নামী অনামী লেখকের লেখা। যে লেখক সদ্য সদ্য লিখেছে বা অনেক দিন আগের কোনো পুরনো লেখা ঘাটাঘাটি করে বের করে এনেছেন এমন কিছু চরিত্রকে। তারপর প্রয়োজন অনুসারে তাদের নাম বদলে ঢুকিয়ে দিয়েছেন তার বিভিন্ন গল্পে। ভাগ্য প্রসন্ন হওয়ায় সেই গল্পগুলো উতরে গেছে। ন্যাশনাল লাইব্রেরি ঘেটে ঘেটে তিনি এই সব কীর্তিগুলো করেছেন। খ্যাতি প্রতিপত্তি এমনই এক জিনিস যার লোভে পড়ে শুভময়বাবু এইসব করে চলেছেন। আপনি এসবের পেছনে অনেক সময় নষ্ট করে ফেলেছেন শুভময় বাবু। তার চেয়ে বরং আপনি যদি প্রচুর বই পড়তেন, দেখতেন একটা না একটা সময় আপনার নিজের কলমের জোর প্রমাণিত হতোই। আপনার ভেতরেই গড়ে উঠবে নতুন নতুন প্রচুর চরিত্র। আপনি তাদের আকার দেবেন, তাদের সঙ্গে দিন রাত বাস করবেন আপনি। নিজের আত্মীয়ের মতো মনে হবে চরিত্রগুলোকে। গল্প উপন্যাস আপনাকে নিয়ে যাবে এমনই এক বিন্দুতে যেখান থেকে আপনি যা ভাববেন সেটা গল্পের আকারে ভাববেন। চলতে ফিরতে যে কোনো সময়ে আপনার গল্প মাথায় এসে যাবে। তার জন্য কারো লেখা চুরি করার প্রয়োজন হবে না। আজ আসি। আশা করছি আপনার ঘরে আসার প্রয়োজন হবে না। সবাই হঠাৎ করে উবে গেল কর্পূরের মতো। একমাত্র করুণা দাঁড়িয়ে রয়েছে। ওর হাতটা শুভময় বাবুর দিকে এগিয়ে আসতে থাকলো। শুভময় বাবু পেছোতে পারছে না, যেন শক্ত হয়ে চেয়ারের মধ্যে আটকে রয়েছেন। করুণার হাতটা লম্বা হতে হতে শুভময় বাবুর গলায় এসে থামল। আবার সেই ঠান্ডা বরফের স্পর্শ। ঘ্যাস ঘ্যাসে গলায়ও বলল, এই ঘরে আসতে আমার ভালো লাগে না শুভময় বাবু, আর কিন্তু আমাকে আসতে বাধ্য করবেন না। অদৃশ্য হয়ে গেল করুণা। শুভময়বাবু এক দৃষ্টে তাকিয়ে থাকলেন শূন্যে।
দম আটকে আসছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ করে চুপ হয়ে যাওয়া ঘরটা মনে হচ্ছে গলা টিপে ধরছে শুভময় বাবু। ঘড়ির কাঁটার আওয়াজ হয়ে চলেছে, টিক 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 টিক